পৃথিবীর একেবারে শেষ প্রান্তে অ্যান্টার্কটিকার বরফ ঢাকা সাগরে আমাদের সবার চোখের আড়ালে একটা গোপন যুদ্ধ চলছে। একদিকে আছে অত্যাধুনিক সব জাহাজ নিয়ে তিমি শিকারীরা, আর অন্যদিকে আছে একদল পরিবেশ যোদ্ধা। তাদের নেতার পরিচয়টা বেশ জটিল, কেউ তাকে বলে নায়ক, আবার কেউ ডাকে জলদস্যু। আজ আমরা সে গোপন যুদ্ধের কথাই বলবো, যা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। এই পুরো লড়াইটার পেছনের দর্শনটা পল ওয়াটসনের এই একটা কথাতেই একদম পরিষ্কার হয়ে যায়। তিনি বলেন, এই যুদ্ধটা আসলে নিজেদের হাত থেকে এই গ্রহকে বাঁচানোর যুদ্ধ। এই একটা লাইনই কিন্তু এই পুরো কাহিনীর প্রেক্ষাপটটা তৈরি করে দেয়। চলুন তাহলে সরাসরি চলে যাই সেই ঘটনার গভীরে, সেই উত্তাল সাগরের বুকে যেখানে এই নাটকীয় লড়াইয়ের শুরুটা হয়েছিল। সালটা ছিল ১৯৭৯, ১৬ জুলাই। পর্তুগাল উপকূল থেকে বেশ খানিকটা দূরে সিয়েরা নামের একটা কুখ্যাত তিমি শিকারী জাহাজ তার কাজ করছিল। হঠাৎ করেই দিগন্তে একটা জাহাজ দেখা গেল, যেটা ঝড়ের গতিতে এগিয়ে আসছিল। শিকারীরা কিছু বুঝে ওঠার আগেই সি শেপার্ড নামের সেই জাহাজটা সিয়েরাকে সজোরে ধাক্কা দিল। প্রথম ধাক্কার পর ওরা যখন হতবম্ব, জাহাজটা ঘুরে এসে দ্বিতীয়বার আঘাত করল, আর তাতেই সিয়েরা জাহাজটা চিরদিনের মতো অকেজো হয়ে গেল। এই অভিযানের নেতৃত্বে ছিলেন পল ওয়াটসন। হ্যাঁ, এই কাজের জন্য তাকে গ্রেপ্তার হতে হয়েছিল ঠিকই, কিন্তু পল ওয়াটসনের কাছে এটাই ছিল আসল জয়, কারণ সিয়েরা আর কোনোদিন সমুদ্রে নামতে পারেনি। কিন্তু এই সিয়েরা জাহাজটা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল, সংখ্যাটা শুনলে হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন। ২৫,০০০। এই একটা জাহাজই ২৫,০০০-এরও বেশি তিমি হত্যা করেছিল, আর তাদের পদ্ধতিটাও ছিল ভয়াবহ রকমের নিষ্ঠুর। ওরা প্রথমে একটা তিমিকে বিস্ফোরক হারপুন দিয়ে ঘায়েল করত, আর তারপর তার যন্ত্রণার চিৎকার শুনে যখন অন্য তিমিরা তাকে বাঁচাতে আসত, তখন একসঙ্গে সবাইকেই মেরে ফেলা হতো। আর এখান থেকেই জন্ম নেয় সেই প্রশ্নটা, কে এই পল ওয়াটসন? একজন পরিবেশকর্মী, একজন ইকো পাইরেট মানে পরিবেশ জলদস্যু, নাকি একজন ইকো টেররিস্ট? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে। এই মানুষটার এমন চরমপন্থী মনোভাবের কারণটা কী, সেটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। চলুন দেখি কিভাবে জন্ম হলো এই ইকো পাইরেটের। ১৯৫০ সালে ক্যানাডায় জন্ম পল ওয়াটসনের। তার শৈশবটা খুব একটা সুখের ছিল না, তবে ছোটবেলা থেকেই পশুদের প্রতি ছিল তার একটা অদ্ভুত টান। মাত্র ১১ বছর বয়সে তিনি নিজের চোখে এক নির্মম শিল শিকার দেখেন, যা তার কচি মনে একটা গভীর দাগ কেটে যায়। আর এই ঘটনাই হয়তো তার ভবিষ্যতের রাস্তাটা ঠিক করে দিয়েছিল। তরুণ বয়সে তিনি গ্রিনপিসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। কিন্তু ১৯৭৭ সালে আদর্শের একটা বড় সংঘাত তৈরি হয়। গ্রিনপিসের দর্শন ছিল অহিংস প্রতিবাদ। তারা বলতো, আমরা অত্যাচার দেখব, সেটাকে ক্যামেরাবন্দি করব, আর আদালতে প্রমাণ হিসেবে পেশ করব। কিন্তু ওয়াটসনের কাছে এটা যথেষ্ট ছিল না। তিনি বিশ্বাস করতেন সরাসরি অ্যাকশানে। তার দর্শন ছিল, অবৈধ কাজ চোখের সামনে ঘটতে দেখলে আমরা সেখানেই হস্তক্ষেপ করব, ওটাকে থামাব। এই মতের অমিলের কারণেই তিনি গ্রিনপিস ছেড়ে নিজের সংস্থা সি শেপার্ড কনজারভেশন সোসাইটি তৈরি করেন। এই যে এত লড়াই, এত সংঘাত, কিন্তু কাদের জন্য? চলুন এবার সেই সব বিশাল বুদ্ধিমান প্রাণীদের জগতে একটু ঘুরে আসি, যাদের বাঁচানোর জন্যই এই সংগ্রাম। তিমিদের জগৎটা জানলে এই লড়াইয়ের গুরুত্বটা আরও ভালোভাবে বোঝা যাবে। জানেন কি, স্পার্ম ওয়েলের মস্তিষ্ক আমাদের পৃথিবীর সবচেয়ে বড়, মানুষের মস্তিষ্কের চেয়েও প্রায় ৫ গুণ। বিজ্ঞানীরা মনে করেন তাদের মস্তিষ্কে একটা অতিরিক্ত অংশ আছে, যা তাদের আবেগ আর অনুভূতিকে হয়তো আমাদের থেকেও অনেক গভীর করে তোলে। ওরা নিজেদের মধ্যে জটিল ভাষায় কথা বলে, এমনকি এক একটা দলের ভাষাও এক এক রকম। ওরা রীতিমতো সমাজবদ্ধ হয়ে থাকে, ওদের নিজস্ব সংস্কৃতি আছে, আর ওরা নিজেদের বাচ্চা ও বয়স্কদের আগলে রাখে। এমনকি অন্য প্রজাতির প্রাণী বা মানুষকে সাহায্য করার মতো ঘটনাও রেকর্ড করা হয়েছে। ১৯৭৫ সালের একটা ঘটনা পল ওয়াটসনের জীবনটাকে পুরোপুরি বদলে দেয়। তিনি তখন একটা আহত মৃত্যুপথযাত্রী তিমির খুব কাছে চলে গিয়েছিলেন। তার কথায়, তিমিটা একদৃষ্টে আমার দিকে তাকিয়েছিল। ও বুঝতে পারছিল কারা ওকে মারতে এসেছে আর কারা বাঁচাতে। ও চাইলেই এক মুহূর্তে আমাদের শেষ করে দিতে পারত, কিন্তু দেয়নি। ওই মুহূর্তটাই ওয়াটসনের জীবনের লক্ষ্যটা ঠিক করে দেয়। আর তিমিরা যে শুধু বুদ্ধিমান তাই নয়, ওরা আক্ষরিক অর্থে আমাদের এই গ্রহের ফুসফুসকে বাঁচিয়ে রাখে। কিভাবে? তিমিরা সাগরের ফাইটোপ্ল্যাঙ্কটন নামের এক ধরনের আণুবীক্ষণিক জীবকে বেড়ে উঠতে সাহায্য করে। আর এই ফাইটোপ্ল্যাঙ্কটনই কিন্তু পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় অর্ধেকটা তৈরি করে। তার মানে তিমিরা না থাকলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াইটা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা প্রাণীকে কেন এভাবে মারা হচ্ছে? এখানেই আসে আইনের মারপ্যাচ আর রাজনীতির খেলা। চলুন দেখি কিভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই রক্তাক্ত খেলাটা বছরের পর বছর ধরে চলছে।
তিমি শিকার নিয়ন্ত্রণের জন্য ১৯৪৬ সালে ইন্টারন্যাশনাল ওয়েলিং কমিশন বা আইডব্লিউসি তৈরি করা হয়। ১৯৮৬ সালে যখন তিমির সংখ্যা একেবারে কমে আসছিল তখন বাণিজ্যিক তিমি শিকারের উপর বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু জাপান একটা অদ্ভুত আইনি ফাঁক বের করে। তারা বৈজ্ঞানিক গবেষণার নামে প্রতি বছর প্রায় ১,০০০ তিমি মারার অনুমতি পেয়ে যায়। আর এই ভণ্ডামির বিরুদ্ধেই ২০০৬ সালে সি শাপার্ড অ্যান্টার্কটিকায় তাদের বিখ্যাত হোয়েল ওয়ার্স অভিযান শুরু করে। সরকারিভাবে বলা হলো এটা নাকি বৈজ্ঞানিক গবেষণা, কিন্তু আসল সত্যিটা ছিল সম্পূর্ণ অন্য। অনুসন্ধানে দেখা যায় এই তিমির মাংস জাপানের বাজারে খুলেআম বিক্রি হচ্ছে। আর আরও ভয়ঙ্কর তথ্য হল স্পার্ম হোয়েলের তেল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের মতো মারাত্মক অস্ত্রের লুব্রিকেন্ট হিসেবেও ব্যবহার করা হতো। ভাবুন একবার, এই অসাধারণ প্রাণীদের মারা হচ্ছে মানবজাতিকে ধ্বংস করার অস্ত্র তৈরির জন্য। এই বৈজ্ঞানিক গবেষণার মুখোশ খুলে দিতেই সি শেপার্ডের অ্যাকশনগুলো আরও অনেক বেশি আগ্রেসিভ হয়ে ওঠে। ১৯৮৬ সালে তারা আইসল্যান্ডের ৪টে তিমি শিকারী জাহাজের মধ্যে দুটোকে ডুবিয়ে দেয়। ২০০৬ থেকে অ্যান্টার্কটিকায় জাপানি জাহাজগুলোর সাথে তাদের প্রায় বাৎসরিক সংঘর্ষ শুরু হয়। আর ২০১০ সালে তাদের অত্যন্ত দ্রুতগতির একটা জাহাজ অ্যাডিগেল এক সংঘর্ষের পর ডুবে যায়, যা এই যুদ্ধটাকে আরও সাংঘাতিক পর্যায়ে নিয়ে যায়। এই যে এত বছরের লড়াই, এর শেষটা কোথায়? আর পল ওয়াটসনকে এর জন্য কি মূল্য দিতে হয়েছে? চলুন আমাদের শেষ পর্বে সেদিকেই নজর দেওয়া যাক। এত কিছু শোনার পর সেই পুরনো প্রশ্নটাই আবার আমাদের সামনে এসে দাঁড়ায়। পল ওয়াটসনকে আমরা কি বলবো? একজন নায়ক যে একটা মহৎ উদ্দেশ্যে লড়ছে, নাকি একজন সন্ত্রাসী যে আইন নিজের হাতে তুলে নিয়েছে? এই লড়াইয়ের জন্য পল ওয়াটসনকে ব্যক্তিগতভাবে অনেক মূল্য দিতে হয়েছে। ২০১২ সালে জাপানের অনুরোধে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। তিনি হয়ে যান একজন আন্তর্জাতিক পলাতক। গ্রেফতার এড়ানোর জন্য তাকে টানা ১৫ মাস সমুদ্রে কাটাতে হয়েছিল। আর সবচেয়ে বড় পরিভাস হল ২০২২ সালে তারই তৈরি করা সংস্থার সি শেপার্ড থেকে তাকে বের করে দেওয়া হয়, কারণ নতুন ম্যানেজমেন্ট তার আগ্রাসী নীতির সঙ্গে একমত ছিল না। কিন্তু তারই ত্যাগের ফল কি? এই সংখ্যাটা হয়তো তার সাফল্যের একটা প্রমাণ। অনুমান করা হয় ওয়াটসনের নেতৃত্বে সি শেপার্ডের ৯ বছরের অ্যান্টার্কটিকা অভিযানে প্রায় ৬,০০০ তিমির জীবন বাঁচানো সম্ভব হয়েছিল। এত কিছুর পরেও ওয়াটসনের কিন্তু একটা দাবি আছে, আর সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমার ৩৫ বছরের ক্যারিয়ারে আমি কোনোদিন একজন মানুষেরও কোনো ক্ষতি করিনি। তার সমস্ত আক্রমণ ছিল জাহাজ আর যন্ত্রপাতির ওপর, কোনো মানুষের ওপর নয়। শেষে পল ওয়াটসনের একটা কথাই হয়তো আমাদের সবচেয়ে বড় সত্যিটার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তিনি বলেন, মানুষ একটা ভাইরাসের মতো আচরণ করছে। ভাইরাস যেমন তার আশ্রয়দাতাকেই মেরে ফেলে, মানুষও ঠিক সেভাবেই তার আশ্রয়দাতা এই পৃথিবীকে হত্যা করছে। এই গোপন যুদ্ধটা হয়তো শুধু তিমিদের বাঁচানোর লড়াই নয়, এটা আসলে মানবজাতির নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়েরই একটা প্রতিচ্ছবি। সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে, আমরা কি গ্রহের রক্ষক হব নাকি এর ধ্বংসের কারণ। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।